নমস্কার বন্ধুরা, আজ আলোচনা করব আমাদের সমাজের একটি অত্যন্ত জ্বলন্ত সমস্যা নিয়ে। অনেকেই আমরা ভাবি যে গাঢ় বর্ণের কারো পক্ষে ফর্সা হওয়া কি সত্যিই সম্ভব? এই সমাজে যেখানে সৌন্দর্যের সংজ্ঞা প্রতিনিয়ত পরিবর্তিত হতে দেখা যায়, সেখানে একটি সুন্দর ফর্সা বর্ণের মুখের আবেদন বছরের পর বছর ধরে মানুষকে মুগ্ধ করেছে, তাদের ত্বক উজ্জ্বল অলৌকিকতার সন্ধানে ঠেলে দিয়েছে। অর্থাৎ ফর্সা ত্বকের আকাঙ্ক্ষা আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই চিরকালের। কিন্তু একজনের ত্বকের টোন চিরতরে কি পরিবর্তন করা, তার মেলানিনের সীমা অতিক্রম করা আদৌ কি সম্ভব? আসুন ত্বক সাদা করার বিভিন্ন পদ্ধতিগুলোর বিষয়ে আমরা বিশদে একটু জানার চেষ্টা করি এবং এই লোভনীয় প্রচেষ্টার বাস্তবতা আবিষ্কার করি। আজ এই পর্বে আমি আপনাদের বলবো ত্বক ফর্সা হওয়ার বিজ্ঞান। এই পর্বে আমি আপনাদের বলবো 1. ফর্সা ত্বকের আকাঙ্ক্ষাই আমাদের এত কেন? 2. কিভাবে আমাদের ত্বক রং পায়? 3. স্কিন লাইটেনিং ক্রিম যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমাদের শরীরে কি করে কাজ করে? 4. ত্বক ফর্সা করার জন্য চিকিৎসা এবং প্রসাধনী পদ্ধতিগুলোই বা কি কি? 5. গ্লুটাথিয়ন ইনজেকশন বা ত্বক ফর্সা করার ইনজেকশন চিকিৎসাই বা কি? 6. স্কিন সাদা করার প্রক্রিয়ার সাথে জড়িত সীমাবদ্ধতাগুলি কি কি এবং তাদের ঝুঁকি কি কি? 7. কেন ডার্মাটোলজিস্ট বা ডার্মাটোলজি এক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ? নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার বলি 1. ফর্সা ত্বকের আমাদের এত আকাঙ্ক্ষাই বা কেন? ফর্সা ত্বকের আকাঙ্ক্ষা বিশ্বব্যাপী অনেক সমাজ সংস্কৃতিতে গভীরভাবে পতিত। প্রায়শই সৌন্দর্য, মর্যাদা এবং সমৃদ্ধির উপলব্ধির সাথে এটা জড়িত। ঐতিহাসিক বিবরণগুলি ইঙ্গিত করে গাঢ় ত্বকের টোনযুক্ত লোকেরা প্রায়শই প্রখর রোদে পরিশ্রমজনিত কাজ করত, আর যখন হালকা বর্ণের লোকেরা প্রায়শই একটি ভালো সামাজিক অবস্থানের সাথে যুক্ত। অর্থাৎ উচ্চ শ্রেণীর লোকেরা বেশিরভাগ সময় ঘরের মধ্যে তাদের হাই লাইফস্টাইল লিড করত, যার ফলে তাদের ফর্সা ত্বকের টোন বজায় থাকতো। পক্ষান্তরে যারা শ্রমিক শ্রেণীর লোক বা যারা পরিশ্রমী লোক, তারা কড়া রোদের মুখোমুখি হয় এবং তারা ট্যান্ড হয়ে যায়, কালো হয়ে যায়। এই পুরনো ধারণাগুলি একটি বিশাল স্কিন সাদা করার বা ফর্সা করার ব্যবসার জন্য উপযুক্ত একটি বিশাল দরজা খুলে দিয়েছে, যা একটি বিস্তৃত পরিসরের স্কিনের চিকিৎসা বা ত্বকের চিকিৎসা এবং প্রসাধনী পণ্যগুলো আমাদের মধ্যে ব্যবহার করতে উৎসাহিত করে এবং একটি ফর্সা হালকা ত্বকের আকাঙ্ক্ষা আমাদের মধ্যে বাড়িয়ে দেয়। 2 নম্বর, ত্বকের রং বোঝা। আপনার ত্বক কি রং হবে? ত্বক সাদা করার আগে মানবদের ত্বকের প্রক্রিয়াটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে মেলানিন হলো একটি রঞ্জক যা আমাদের ত্বককে তার অরিজিনাল কালার বা রং দেয়। এটি মেলানোসাইট নামক রঞ্জক উৎপাদনকারী কোষ দ্বারা উৎপাদিত হয়। প্রতিটি ব্যক্তির ত্বকে মেলানিনের বন্টন ছোট ছোট মেলানোজোম নামক কোষের মাধ্যমে হয়ে থাকে এবং মেলানিনের পরিমাণ তাদের ত্বকের নির্দিষ্ট বর্ণ চিহ্নিত করে। এই মেলানিন শুধুমাত্র আমাদের ত্বকের রঙই দেয় না, বরং সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণের প্রভাব থেকে আমাদের ত্বককে এবং অন্যান্য কোষকে রক্ষা করে। এটা আমাদের ত্বকের একটা স্বাভাবিক রক্ষা কবচ, আমাদের শরীরের একটা রক্ষা কবচ। মেলানিন ও স্কিন কালারিং এজেন্ট ত্বকের টোন নির্ধারণে মূল ভূমিকা নেয়। মেলানিন রঞ্জক আমাদের ত্বক, চুল, চোখকে তার রং দেয়। এই মেলানিন উৎপাদনে শরীরের মধ্যে বা ত্বকের মধ্যে টাইরোসিনেজ নামক একরকম এনজাইম ক্রিয়া দ্বারা এটা উৎপাদিত হয়। এই টাইরোসিনেজ জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোর মধ্যে একটি ক্রম সেট করে, ফলে এই রঞ্জকটা তৈরি হয়। এর মধ্যে মেলানিন আবার 2 রকমের হয়, ইউমেলানিন আর হচ্ছে ফিওমেলানিন। ইউমেলানিন কি? যা ত্বককে বাদামি থেকে কালো রং করে, এবং ফিওমেলানিন কি? যা ত্বককে হলুদ থেকে সাদা বা লাল রং করে। এই দুটি মেলানিন বিভিন্ন শতাংশ সংমিশ্রণে আমাদের ত্বককে তার স্বতন্ত্র রং দেয়। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন ককেশিয়ান, যারা নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ মেরুর দিকে, স্ক্যান্ডিনেভিয়ান এশিয়ান দেশগুলোতে ককেশিয়ানদের ফিওমেলানিন বেশি, তাই তাদের ত্বকের রং হালকা। অন্যদিকে ভারতীয় বা আফ্রিকানদের যারা নিরক্ষরেখার কাছাকাছি, তাদের শরীরে ইউমেলানিনের পরিমাণ বেশি, তাই তাদের ত্বক কালো। এখানে একটু ইভলিউশনের ব্যাখ্যাটা জানতে হবে। মনে করা হয় যে হোমো ইরেক্টাস থেকে আমাদের হোমো স্যাপিয়েন্স, বর্তমান মানুষের সৃষ্টি। অ্যাকচুয়ালি এই ছবিটা খেয়াল করুন, যখন মানুষ এই হোমো ইরেক্টাস থেকে বিবর্তনের স্টেজে রয়েছে হোমো স্যাপিয়েন্স, ভাবা হয় মানুষের অ্যানসেস্টার, পূর্বপুরুষরা আফ্রিকা মহাদেশে বেশি বাস করত।
তখন আমাদের শরীরে এইরকম ত্বকের বদলে, ডাইরেক্ট ত্বকের বদলে একটা ফাড়ের আস্তরণ ছিল, একটু লোমগুলো বেশি ছিল। কিন্তু আফ্রিকার মতো নিরক্ষীয় অঞ্চলে যদি অতিরিক্ত এই লোমের আস্তরণ বেশি থাকে, তাহলে ব্যাপারটা হয় কি, আপনাকে মরুভূমিতে আমি কম্বল পরিয়ে বা সোয়েটার পরিয়ে হাঁটাচ্ছি, তাই গরমের এক্সপোজার থেকে বাঁচার জন্য এই লোমের আস্তরণটা ঝরে গেল এবং তার জায়গায় দখল করে নিল আমাদের এই ইউমেলানিন বা অতিরিক্ত গাঢ় পিগমেন্টেশন ত্বকের কালারটা, যেটা সূর্যের আলো, আমাদের অতিরিক্ত সূর্যের ইউভি রেকে গার্ড করতো এবং আমাদের ত্বককে এবং শরীরকে ইউভি রের ক্ষতিকারক প্রভাব থেকে, স্কিন ক্যান্সার হওয়া থেকে বাঁচাতো। পরবর্তী ক্ষেত্রে মানুষ যখন ইভলিউশন হচ্ছে, মানুষ যখন আস্তে আস্তে নিরক্ষরেখা থেকে ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, ট্রপিক্যাল এরিয়া থেকে যখন সে পোলের দিকে যাচ্ছে, মেরুর দিকে যাচ্ছে, তখন দেখা গেল যদি এই অতিরিক্ত ইউমেলানিন থাকে, সে যখন দূরে চলে যাচ্ছে, স্ক্যান্ডিনেভিয়ার দূরবর্তী দেশগুলোতে, ইউরোপের দিকে চলে যাচ্ছে, এশিয়ার দূরবর্তী স্থানে আসছে, তখন এই ইউমেলানিন সূর্যের, যেহেতু দূরবর্তী অঞ্চলগুলোতে মেরুর দিকে সূর্যের তীব্র আলো কম, সূর্যের আলো কম, তাই সেক্ষেত্রে দেখা গেল যে সূর্যের আলো ভালো করে শরীরকে পেনিট্রেট করতে পারছে না ত্বককে, যার ফলে ভিটামিন ডি শোষণ কম, হাড় ভঙ্গুর হয়ে যাওয়া ইত্যাদি দেখা দিল। তখন মানুষকে বাঁচানোর জন্যই ইভলিউশন হয়ে মানুষের এই অতিরিক্ত হাই পিগমেন্টেড রঞ্জক কণা থেকে ধীরে ধীরে লাইটার পিগমেন্ট বা ফিওমেলানিন, যে ককেশিয়ানদের বা মেরু অঞ্চলে স্ক্যান্ডিনেভিয়ান দেশের দিকে যারা গেল, এই প্রজাতির ফিওমেলানিন ডেভেলপ বেশি করলো। অতএব এটা জাস্ট একটা ইভলিউশন। এবার আসছি এর পরের ব্যাখ্যায়। আমাদের ত্বকের মধ্যে টাইরোসিনেজ অ্যাক্টিভিটি থাকে। টাইরোসিনেজ এনজাইম দিয়ে এল টাইরোসিন এবং ডোপার উপস্থিতিতে ইউমেলানিন তৈরি হয়, যার ফলে ত্বকের বর্ণ গাঢ় রঙের হয়। কিন্তু কোনো রকমভাবে যদি এই টাইরোসিন এর জায়গায় অন্য একটি, এই চারটা খেয়াল করুন, অন্য একটি অ্যামিনো অ্যাসিড বা এনজাইম সিস্টেইন এর প্রাধান্য বাড়ে, তাহলে কিন্তু ফিওমেলানিন বা হালকা ত্বকের রঞ্জককণা সৃষ্টি হয়। আমরা, এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট। আমরা মোটামুটি চিকিৎসাটা করি এভাবে, একটা স্টেজে করার চিকিৎসার তিনটে পার্ট করা হয়। একটা স্টেজে করা হয় যে এই যে টাইরোসিনেজ অ্যাক্টিভিটি, এই টাইরোসিনেজ অ্যাক্টিভিটিকে বিভিন্নভাবে, সেটা মলম দিয়ে হতে পারে, ক্রিম দিয়ে হতে পারে, ইনজেকশন চিকিৎসা আসছে আমরা পরে পরে, এটা দিয়ে এই টাইরোসিনেজ অ্যাক্টিভিটিকে কমানো। 2 নম্বর হচ্ছে যেখানে আমাদের মেলানিন তৈরি হয়, মেলানোসাইট, এবং তৈরি হওয়ার পর যে প্যাকড সেল মেলানোজোম দিয়ে সেটা সারা ত্বকে বা শরীরে ছড়িয়ে যায়, সেই জায়গাটাকে ধ্বংস করা। আর 3য় নম্বর হচ্ছে এমন কোনো উপায় যাতে মেলানোজোম, যেটার মাধ্যমে যে মেলানিন তৈরি হওয়ার পর মেলানোসাইট থেকে যেটা সারা শরীরে ছড়ায়, সেটাকে বন্ধ করা। অপেক্ষাকৃত এটা বলাই বাহুল্য যে প্রথম প্রক্রিয়ার থেকে শেষের দুটি প্রক্রিয়া একটু চিরকারী এবং প্রথম প্রক্রিয়াটা একটু কম স্থায়ী, এবং প্রথম প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি রিপিটেশন চায় বাকি দুটি প্রক্রিয়ার থেকে। এইবার চলুন আস্তে আস্তে বুঝিয়ে বলি। দেখুন এই চারটা আবার একবার খেয়াল করুন। এখানে টাইরোসিনেজ এনজাইমটাই হচ্ছে মেইন, যে কিনা আমাদের শরীরে এই ইউমেলানিন তৈরির জন্য প্রধানত দায়ী। করা হয় কি, বিভিন্ন রকম কেমিক্যাল বা বিভিন্ন রকম মলম ইত্যাদির মাধ্যমে এই টাইরোসিনেজ অ্যাক্টিভিটিকে দমানো হয়। তাতে টাইরোসিনেজ অ্যাক্টিভিটি কমলে এই ইউমেলানিন তৈরি হওয়াটা কিছুটা কমে। এক্ষেত্রে সবচেয়ে বহুল ব্যবহৃত হয় যে এখন ইনজেকশন চিকিৎসা। আমাদের সেলিব্রিটিরা দেখবেন, কাজল আজ থেকে বছর 15 আগে যা দেখতেছিলেন, এখন তার ড্রামাটিক চেঞ্জ হয়েছে। শিল্পা শেট্টি আজ থেকে আগে 15-20 বছর আগে যা দেখতেছিলেন, এখন ড্রামাটিক চেঞ্জ। প্রিয়াঙ্কা চোপড়া যা আগে 20 বছর আগে দেখতেছিলেন, তার থেকে ড্রামাটিক চেঞ্জ। কিন্তু আমরা সাধারণ মানুষরা কিন্তু এই ফেসিলিটিটা নেওয়া খুব ডিফিকাল্ট। কেন সেটাও পরে বলছি। ত্বকের স্কিন সাদা করার ক্রিম, প্রথম হচ্ছে ক্রিম। এই ক্রিমগুলো হাইড্রক্সিকুইনোন, অ্যাজাইলিক অ্যাসিড, এগুলো দিয়েও টাইরোসিনেজ অ্যাক্টিভিটি কিছুটা কমিয়ে দেওয়া যায়, যার ফলে এই শরীরে ইউমেলানিন তৈরিটা কমে যায়। দ্বিতীয় হচ্ছে গ্লুটাথিয়ন ইনজেকশন। গ্লুটাথিয়ন একটা অ্যান্টিঅক্সিডেন্ট। গ্লুটাথিয়ন ইনজেকশন দিলে কি হয়, আমাদের শরীরে এই টাইরোসিনেজ অ্যাক্টিভিটি করার জন্য কপার আয়ন আর ফ্রি র্যাডিক্যালস লাগে। গ্লুটাথিয়ন হচ্ছে একটা এমন অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের ফ্রি র্যাডিক্যালস, শরীরে যে অক্সিজেন, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিস বা ফ্রি র্যাডিক্যালের পরিমাণটা কমিয়ে দেয়। যখনই ফ্রি র্যাডিক্যালের পরিমাণ কমিয়ে দেবে, ওই চার্টে দেখুন এই টাইরোসিনেজ অ্যাক্টিভিটিটা কম হয়ে যাবে, যার ফলে এই টাইরোসিন তার ঠিক কাজ করতে পারবে না, যার ফলে ওই ডোপার সাথে এল টাইরোসিন মিশে, ডোপা এখানে হচ্ছে ডাইহাইড্রক্সিফিনাইলানিন, এটা দিয়ে এই ইউমেলানিনের পরিমাণটা কমে যাবে। নাম্বার 2 হচ্ছে কি বলেছিলাম, টাইরোসিনেজ অ্যাক্টিভিটি কমাতে হবে আর সিস্টেইন অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এই গ্লুটাথিয়ন হচ্ছে 3টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। এক হচ্ছে গ্লুটামেট,
2 হচ্ছে সিস্টেন, 3 হচ্ছে গ্লাইসিন। এই সিস্টেন তো গ্লুটাথিয়নের মধ্যেই আছে, তাই গ্লুটাথিয়ন ইনজেকশন যখনই দেওয়া হবে বারবার, তখন এই সিস্টেনটা বাড়বে। এই সিস্টেনটা বাড়লে টাইরোসিনিক অ্যাক্টিভিটি কম হবে, তখন ওই টাইরোসিন আর ডোপা এই সিস্টেনের সাথে মিশে সিস্টেনাইল ডোপা তৈরি করে, সেখান থেকে ফিওমেলানিন তৈরি হবে। এছাড়া আমরা এই টাইরোসিন এনজাইম অ্যাক্টিভিটি করতে ওদিক থেকে দেখুন কপার আয়ন লাগে। আমরা যদি কিছু মার্কিউরিক সল্ট আছে, এছাড়া কোজিক অ্যাসিড, এগুলো দিয়ে এই কপার আয়নের ফাংশন কিছুটা কমে যেতে পারি, তাহলেও টাইরোসিনিক অ্যাক্টিভিটি কমে। এছাড়া আরেকটা জিনিস আছে রেটিনয়েডস। এই রেটিনয়েড দিয়ে ডিএনএ অ্যাক্টিভিটি কিছুটা চেঞ্জ করে দেওয়া যায়, তাতেও কিন্তু এই টাইরোসিনিক অ্যাক্টিভিটি কমে এবং ইউমেলানিনের পরিমাণ কিছুটা কমে যায়। এটা হচ্ছে প্রথম ধাপের চিকিৎসা। এই প্রথম ধাপের চিকিৎসাটা কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি নিতে হয়, সপ্তাহে একবার, মাসে 2বার 3বার সিটিং না দিলে কিন্তু কিছুদিনের মধ্যে এই যে ফর্সা ভাবটা ত্বকে আসবে এটা সাময়িক, কিছুদিনের মধ্যে আবার সেটা এই খরচাগুলো পরে আসছি আবার কালোতে পরিবর্তন হবে। এরপর হচ্ছে 2 নম্বর স্টেজ। 2 নম্বর স্টেজে কি বলেছিলাম? 2 নম্বর স্টেজে ছিল আমাদের মেলানোসাইট, যেখানে মেলানিন তৈরি হচ্ছে, আর মেলানোজোম তৈরি হওয়ার পর যে বাহক দিয়ে সেটা সারা শরীরে যাচ্ছে, এই দুটো সিস্টেমকে ধ্বংস করে দেওয়া। সাধারণত এক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন এবং কুইনোলন, হাইড্রোকুইনোলন এবং অ্যাজেলিক অ্যাসিড বলে দুটো জিনিস ইউজ করা হয়। এই দুটো জিনিস কিন্তু সাইটোটক্সিক, মানে সেল ডিস্ট্রাকশন করতে পারে, মানে মেলানোসাইট এবং মেলানোজোম দুটোকেই ধ্বংস করে। সবচেয়ে ভয়ের হচ্ছে এগুলো দীর্ঘস্থায়ী যদি ব্যবহার করেন, তাহলে এগুলো থেকে কিন্তু ক্যান্সার প্রডিউসিং, মানে স্কিন ক্যান্সার ডেভেলপ করতে পারে। অতএব এই দুটো ব্যবহার করা কিন্তু খুব রিস্ক। অপেক্ষাকৃত 3য় নম্বর পার্টটা কিন্তু সেফার, মানে মেলানোজোম, যেখানে মেলানোসাইট থেকে মেলানিন তৈরি হয়ে যে প্যাক্ট সেলের মধ্যে দিয়ে সেটা ত্বকে যাবে, সেটাকে ধ্বংস করা। এটা কি করা হয়? এটা লেজার সার্জারি দিয়ে এই মেলানোজোমগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। কম্পারেটিভলি এটা কিন্তু সেফার, কিন্তু প্রতিটা পদ্ধতিরই সাইড এফেক্ট আছে। সাইড এফেক্টগুলো কি? গ্লুটাথিয়ন ইনজেকশন। এবার আসছে সাইড এফেক্ট বা ট্রিটমেন্ট কস্ট। গ্লুটাথিয়ন ইনজেকশন ভীষণ কস্টলি। এক একটা গ্লুটাথিয়ন ইনজেকশনের এক একটা সিটিং এর খরচা পড়তে পারে 4,000 থেকে 50,000 টাকা। অন্তত আপনি এফেক্টিভ, মানে আপনি ফর্সা হচ্ছেন, গ্লোয়িং স্কিন আসছে, এটা বুঝতে আপনাকে 6 থেকে 8টা, মানে 1 থেকে 2 লক্ষ টাকা খরচা করতে হবে, এবং এটা অ্যাট এ টাইম। এরপরে ফলো আপ আছে প্রতি 2 মাস 3 মাস, অতএব চিকিৎসার খরচাটা ভাবুন। এছাড়া গ্লুটাথিয়ন ইনজেকশন সাধারণত 900 mg পার উইক নিতে হয়, এবং এটা 2-3টে সিটিংয়ে, অতএব তার একটা এক্সট্রা খরচা আছে। দ্বিতীয় হচ্ছে এর সাইড এফেক্ট। এই সাইড এফেক্ট হচ্ছে কি, ইনজেকশন দিতে বারবার ইনফেকশন হতে পারে, হাইপোপিগমেন্টেড প্যাচ হয়ে যেতে পারে, অতিরিক্ত সাদা হয়ে গেল, সেতি হয়ে গেল, কোথাও স্কার ফর্মেশন হলো, বারবার ইনজেকশন দিলে টিস্যু স্কার হতে পারে। নাম্বার 2, যেটা হাইড্রোকুইনোলন বা অ্যাজেলিক অ্যাসিড দেওয়া হয়, আগেই বলেছি এটা সাইটোটক্সিক, স্কিন ক্যান্সার ডেভেলপ করতে পারে। নেক্সট হচ্ছে যে গ্লুটাথিয়নের আগে সাইড এফেক্ট বলেনি, ইনফেকশন হতে পারে, র্যাশ হতে পারে, স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে, টক্সিক এপিডার্মাল নেক্রোসিস হতে পারে। আর যেটা আমরা ওই কপার আয়ন ব্লক করার জন্য মার্কিউরিক সল্ট বা যেটা ব্যবহার করা হয়, সেটা আরো ডেঞ্জারাস, কারণ অতি কম মাত্রার মার্কারিও আমাদের শরীরের পক্ষে হেভি মেটাল টক্সিসিটি বা কিডনি ড্যামেজ করতে পারে। আর কোজিক অ্যাসিড অপেক্ষাকৃত সেফ, তবে এটাও একটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের মতো কন্ডিশন কিন্তু ডেভেলপ করতে পারে। তাই এই স্কিন লাইটেনিং ট্রিটমেন্ট কিন্তু খুব একটা সুবিধার কিছু নয়। এতে কিন্তু মানে উপকারের থেকে, যদি ঠিক মতো ডার্মাটোলজিস্টের আন্ডার না করেন, উপকারের থেকে অপকার হওয়ার চান্সই বেশি। নিজেরা ওভার দ্য কাউন্টার বা ওটিসি প্রোডাক্ট কোনো ক্রিম কিনে ফর্সা হওয়ার চেষ্টা এক্ষেত্রে না করাই ভালো। সাধারণত আমাদের বিশ্বব্যাপী যে ডার্মাটোলজিক্যাল স্কেল, আমাদের কার বর্ণ, কার ত্বক কিরকম হবে, এটা আমেরিকান ডার্মাটোলজিস্ট থমাস ফিটজপ্যাট্রিক 1958 সালেই তার ফিটজপ্যাট্রিক স্কেলে বলেছেন যে কাদের পিগমেন্টেশন কিরকম হবে। এটা আমরা এই চার্টটা দিয়ে দিলাম। এতে মোটামুটি আমাদের জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অনুযায়ী 6টা ক্যাটাগরাইজেশন করা আছে, কোথাকার লোক কিরকম হবে। আমাদের এটাই বলার যে যার যা স্কিন পিগমেন্টেশন, সেটাকে খুব একটা বেশি ছেড়ছাড় না করাই ভালো, এতে সব দিকেই রক্ষা হবে। সর্বশেষে চিকিৎসক হিসাবে আপনাদের কাছে আমার আবেদন যে এই ফর্সা হতে হবে, এই কলোনিয়াল কালচার থেকে বেরিয়ে আসুন, এই কলোনিয়াল চিন্তাধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আমরা বিভিন্ন যুগে, বিভিন্ন সময়ে, বিভিন্ন শাসক দ্বারা শাসিত হয়েছি। প্রথমে মোগল, তারপরে পর্তুগিজ, তারপরে ডাচ, তারপরে ব্রিটিশ। আমরা সবসময় শাসকের ভাষা রপ্ত করতে চেয়েছি, সবসময় চেয়েছি শাসকের রং, তাদের গাত্রবর্ণ অ্যাবজর্ব করতে।
কিন্তু আমাদের এটা দরকার নেই। বিশ্বাস করুন, চিকিৎসা বিজ্ঞান বলছে এটার কোনো দরকার নেই। তাই এই কলোনিয়াল কালচার, হ্যাঁ শাসকের ভাষা শিখছেন, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু শাসকের চামড়ার রং আমাকে নিতে হবে, এটা সর্বৈব অযৌক্তিক। চিকিৎসা বিজ্ঞান এটাকে বিশ্বাস করে না, মানে না। তাই আপনার যে বর্ণ, যে কালারে আছেন তাতেই সন্তুষ্ট থাকুন। এতে আপনি শুধু সুস্থ থাকবেন তাই নয়, শারীরিক সুস্থ থাকবেন তাই নয়, মানসিকভাবে অনেক শান্তিতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন। শীঘ্রই আবার একটি নতুন ভিডিওতে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়।